আচ্ছা, একটু সময় মনোযোগ দেন। আমরা আপনারা হোম বাটন দেখছেন, ঠিক আছে? হোম বাটনে ফন্ট থাকে, ফন্টের সাইজ বাড়ানো কমানো যায়, ফন্টটাকে বোল্ড, ইটালিক বা ফন্ট এগুলোকে বলে যে কি ফন্টের স্টাইল। এখানে কতটুকু দেখছেন পুরোটা? আপনারা এখানে কিসে করছেন? অফিস 7-এ। আচ্ছা, এখানে এগুলো কি? এটার নাম কি? কাটা কাটা আসলে বললে হবে? এটার নাম হচ্ছে যে স্ট্রাইক থ্রো, ঠিক আছে? এটা হচ্ছে কি আন্ডারলাইন। আন্ডারলাইন আর স্ট্রাইক থ্রো এই কথাটা আপনারা সবগুলো সফটওয়্যারে দেখবেন। হ্যাঁ, এগুলো দরকার হয়। মনে করেন আপনি এখানে কোনো কিছু লিখলেন, হ্যাঁ, প্রাইস, PRI, প্রাইস লিখে 100 টাকা ছিল আগে, হ্যাঁ, এটা এখন হয়েছে মনে করুন 50 টাকা। এখন এই 100 টাকাটাকে আপনি কি করবেন? কেটে দিবেন। জাস্ট এখানে এটা ক্লিক করে স্ট্রাইক থ্রো দিয়ে দিবেন, তাহলে কি 100 টাকাটা কেটে গেল। বুঝে গেছে? আর এই যে এগুলোকে কি বলে নিচের এটাকে সাবস্ক্রিপ্ট। আমরা কোনো একটা সূত্র যদি লিখি H2O, ঠিক আছে, আপনি 2টাকে ধরে সাবস্ক্রিপ্ট করে দিবেন, তাহলে কি হলো? H2O। তারপর আমরা A স্কোয়ার বি লিখি, A স্কোয়ার বি প্লাস A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি লিখলাম। এখন আপনি কি করবেন? এটাকে আর আচ্ছা, আমি এটাকে ধরলাম, তার সাথে এটাকে ধরবো, কি দিয়ে ধরতে হবে? 2 ধরলাম, 2-এর সাথে এই 2টাকেও ধরবো, তাহলে কন্ট্রোল টিপে ধরবেন। প্রথমে 2টা ধরলেন, তারপর কন্ট্রোল টিপে ধরে এটা ধরলেন, কি হলো? দুটোটা সিলেক্ট হয়েছে, এটাকে কি দিয়ে দেন? সুপারস্ক্রিপ্ট দিয়ে দেন, তাহলে এটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। বুঝছেন? দেখেন, এই যে সুপারস্ক্রিপ্টটাকে ধরেন, ধরার পরে এটার ফন্টগুলোকে আমরা বাড়াই, তাহলে কি হচ্ছে? সুপারস্ক্রিপ্টটা বড় হচ্ছে, বা এটা কি হচ্ছে? ছোট হচ্ছে। মনে করেন এরকম দিলাম, ঠিক আছে? তারপর এখানের মধ্যে এই যে এদিকে যে কালারগুলো দেখছেন, নিচে যে কালারটা আছে, মানে মানে কি? এখানে মানে বোঝাচ্ছে ফন্ট। একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে এই ফন্টটা বাম পাশ থেকে ধরে আমি কার্সর যেখানে যেখানে নিচ্ছি, এখান থেকে ধরে একটু পর্যন্ত একটা দাগ আছে না? খেয়াল করছেন সবাই? এইখান থেকে একটু পর্যন্ত একটা দাগ আছে, তারপর আবার এখান থেকে আরেকটা দাগ শুরু, আবার এখানে গিয়ে শেষ, আবার এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, আবার এখান থেকে, মানে প্রতিটা এক একটা কি আছে? ঘর আছে। প্রতিটা ঘরের নিচে একটা দেখবেন তীর চিহ্নের মতো একটা অপশন আছে, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে যে একটা আইটেমের কাজ। কোন আইটেম? এটা হচ্ছে ক্যারেক্টারের কাজ, ঠিক আছে? মানে এই পুরো আইটেমটা কার জন্য? ক্যারেক্টারের জন্য। এখানে এই যে রং দিচ্ছেন, মানে এটা ক্যারেক্টারের, মানে ফন্ট। ক্যারেক্টার বলতেছি আমরা কাকে? ফন্টকে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা এই যে জাস্ট এটা প্রাইসের মধ্যে যদি দেখেন, আমরা প্রাইসটাকে যদি এইভাবে ধরি, সিলেক্ট করার পরে যদি আমরা কালার দিই, সবাই যা তার কাজ স্টপ করেন। দেখেন, আমি এই যে এই বাম পাশের দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত ফন্ট, যেটাতে ফন্ট লেখা আছে, মানে ফন্ট লেখার দুই পাশে যে বাউন্ডারিটা আছে, এই অংশটা শুধু ফন্টের জন্য কাজ করবে, অন্য কিছুর জন্য না। তারপর আবার এখানে যান, প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফের এই দাগ থেকে বাম দিকের দাগ থেকে শুরু করে ডান দিকের দাগ পর্যন্ত কে কাজ করবে? প্যারাগ্রাফের মধ্যে যত ধরনের কাজ করবেন সব করতে পারবেন। এখন এই যে জাস্ট এইটাকে আমি কালার করব, তাহলে প্রাইসটাকে ধরে আপনি জাস্ট এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেন। রেড হলে রেড, ব্লু হলে ব্লু। এই মনে করেন আমি রেড দিলাম, তাহলে এটা কার কালার হইলো? শুধু এটা। অথবা আমি মনে করেন এই সুপারস্ক্রিপ্ট যেগুলোকে করছিলাম, এগুলোকে কালার করব, কন্ট্রোল দিয়ে 2টাকে ধরবো, ধরে এখানে লাল করে দিবেন, বা লাল যেটা ইচ্ছা ওই কালার দেন, সমস্যা নাই। এভাবে কালার দেওয়ার এটা কি সিস্টেম। অথবা দেখেন, একসাথে কাজ করি না, একসাথে কাজ করলে কিছু বুঝবেন না, আগা করে সব খাই ফেলবেন। বুঝছেন? এদিকে কি করছে, ওদিকে গেছে, আরেক লাইন গেছে, আবার এদিকে করবেন, আরেক লাইন গেছে, আবার এদিকে করবেন, আরেক লাইন গেছে, আপনি 10-20 লাইন পিছিয়ে থাকবেন। বুঝছেন? তার থেকে একসাথে আগে কাজটা মাথায় ঢুকে গেলেন,
তারপরে এগুলো আমারই বিষয় না। দেখেন তাহলে আমরা আমরা মনে করেন এখান থেকে এখানে আমি চাচ্ছি যে সবগুলো লেখা এক কালারে হবে, তখন আপনি আগে কালারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখন যা লিখবেন সব ওই কালারে আসবে, বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে যেগুলো দেখতেছি এটা হচ্ছে কার কালার? ফন্টের কালার। দুইভাবে, একটা বলছি যে আপনি জাস্ট একটা লেখা লিখতেছেন, আপনি লেখার শুরুতে যদি কালারটাতে ক্লিক করে দেন তাহলে ওই ফন্টগুলো কি ওই কালারে যাবে, মানে ওই কালারে লেখা হবে। দেন ব্লু দিলাম, এখন লিখতেছি, ব্লুকে সিলেক্ট করে দিলাম, সব ব্লুতে যাবে। মানে প্রথমে একটা সিলেক্ট করে দিবেন, তারপরে লিখতে থাকলে এটা ব্লু হবে। আর যদি ইন্ডিভিজুয়ালি আপনি কালার করতে চান তাহলে এইভাবে সেটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যে অংশটা মনে হয় জাস্ট এই লেখাটা, এটাকে আমি অন্য কালার দেবো, তখন আমি এখান থেকে গিয়ে কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? তাহলে কালারটা চেঞ্জ হলো। আর এখানে পিছনে একটা বি দিয়ে একটা কালার দেখতেছি, এখানে দেখেন চিহ্ন দিয়ে আপনি বুঝে যাবেন। আপনার চোখের সামনে চিহ্নগুলোকে দেখেন, তাহলে এখানে দেখতে যদি অসুবিধা হয়, ঠিক আছে? মনে করেন এখানে লেখা আছে শুধু একটা দিছে, নিচে কালার দিছে, তার মানে প্রতিটা সিঙ্গেল ফন্টের কালারগুলো এটা দিয়ে দিতে পারবেন। আর বি দিয়ে দেখেন পিছনে বিটা কালো অবস্থায় আছে, পিছনে একটা হলুদ দাগ, হলুদ রং আছে, তার মানে হচ্ছে যে যত ধরনের ওয়ার্ড আছে, যত লাইন লিখবেন আপনি প্রত্যেকটা লাইনের পিছনে কালার দেওয়ার জন্য এই টুলটা ইউজ করবেন। দেখেন আমি এই লাইনটা এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, বা এই কালার দিই, এটাকে সিলেক্ট করি, বাস। এখন কি হইলো? এটা কার কালার হইছে? জাস্ট ফন্টের। আপনি যদি দেখেন আমি এই তিনটাকে একসাথে ধরি, এখানে আমার কাছে তিনটা ক্যারেক্টার মানে লেখা আছে ফন্ট, তাহলে এগুলো সবগুলোকে ধরলাম, ধরার পর আমি কালার দিই। দেখেন ফন্ট যেহেতু আলাদা হয়েছে, কালারগুলো কি আলাদা আলাদা। পিছনে কিন্তু কোনো কালার হয় নাই, পেজে কোনো কালার হয়েছে, জাস্ট ফন্ট যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনি এন্টার দিলে দেখেন, আপনি যদি স্পেস বাটন দেন তাহলে স্পেস দিলে কিন্তু ওই কালারগুলো স্পেস অনুযায়ী কালারিং হবে। কিন্তু আপনি এন্টার দেন, এখানে এই লেখাটাতে এন্টার দেন, দেখেন ওই যে মাঝখানে কালারটা আর হচ্ছে না। তার মানে যেখানে যেখানে কালার আছে ওইখানে কি হবে, মানে এই টুলসের কাজ হচ্ছে যে আপনি যদি ফন্ট টুল থেকে কালার দেন তাহলে জাস্ট ফন্টের পিছনে হবে, আর কোনো জায়গায় কালারগুলো যাবে না, জাস্ট ফন্টের পিছনে কালারিং হবে। আচ্ছা, এখান থেকে এগুলো কাজ তো বুঝছেন, এগুলো কাজ দেখছেন কালকে। এটা একটা আছে লোয়ার কেস, একটা আছে আপার কেস, একটা আছে সেন্টেন্স কেস, আর একটা হচ্ছে টগর কেস। এগুলো কি দেখেন, মনে করেন আমি একটা লেখা লিখলাম, আমি একটা নাম লিখি, এটা লিখলাম, এটাকে আমি ফন্টটাকে এই যে এখান থেকে তো ফন্টগুলো আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, মানে এখানে যা দেওয়া আছে তা সিলেক্ট করে দিলে ফন্ট সাইজ হয়ে যাবে। অথবা আপনি সিঙ্গেল বাড়াতে চাইলে মানে ফন্টটাকে জাস্ট এক ক্লিকে বাড়াবেন, তখন এই যে পাশে যে চিহ্নটা আছে এর উপরে একটা আপার চিহ্ন আছে, মানে উপরের দিক দিয়ে যাবে, ফন্টটা উপরের দিক দিয়ে যাবে, মানে এক সাইজ করে বাড়বে, ঠিক আছে? তার পাশেরটা হচ্ছে নিচের দিক দিয়ে ছোট করে দিছে, তার মানে এগুলো এক সাইজ কমবে, বুঝা গেছে? এগুলোকে আপনি আবার ম্যানুয়ালি করতে পারবেন কিবোর্ড দিয়ে। কিভাবে? কিবোর্ড দিয়ে দুইভাবে করা যায়, একটা হচ্ছে কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট। মনে করেন এটা পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল টিপে ধরে থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিলাম, কি হচ্ছে? কমতেছে। আবার থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা দিলাম, বাড়তেছে। আরেকভাবে করা যায়, কিভাবে? কন্ট্রোল এবং শিফট ধরবেন, শিফট ধরে গ্রেটার দেন লেস দেন চিনেন তো? হ্যাঁ, গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, এটা লেস দেন। দেখেন এটা ধর শিফট এবং কন্ট্রোল ধরে যদি গ্রেটার দেন বাড়বে, আর লেস দেন দিলে কি হবে? কমবে। তাহলে কিবোর্ডে কয়টা অপশন দেখাইলাম? দুইটা। ফন্ট বড় ছোট করার জন্য শর্টকাট মেনু দুইটা, একটা জাস্ট কন্ট্রোল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ডান পাশেরটা দিলে বাড়বে, বাম পাশেরটা দিলে কমবে। আর যদি কন্ট্রোল এবং শিফট ধরেন তাহলে গ্রেটার দেন দিলে বাড়বে, লেস দেন দিলে কি হবে? কমবে। সোজা হিসাব। এখন আসেন এই সেন্টেন্সটা আমি কিভাবে লিখলাম। শ্যামলী লিখছি আইডিয়াল টেকনিক্যাল কলেজ, তাহলে এটাতে প্যারাগ্রাফের কিছু ভুল আছে কিনা? ইংলিশের গ্রামাটিক্যাল কিছু ভুল আছে? কি ভুল আছে?
হ্যাঁ বুঝে নেই। আচ্ছা এটা দিলাম, এটা বড় কথা না, এটা তো বানানগত ভুল। গ্রামাটিক্যাল এখানে ভুল কি আছে? শ্যামলী নাম তো এটা কি গ্রামাটিক্যালেই আছে নাকি? এটা তো আন্ডারলাইনে আসবেই। এখন কথা হচ্ছে যে গ্রামাটিক্যাল ভুল কি মাঝখানে মাঝখানে আই টি সি এগুলো বড় হাতে দিছি, আপার কেস ইউজ করছি। একটা লাইন যতক্ষণ পুলিশ স্টপ দিতে পারবেন না তার ভিতরে কি কোনো নির্দিষ্ট কিছু জিনিস ছাড়া অন্য কিছুর নাম বড় হাতে দিতে পারবেন? পারবেন না। এটা একটা গ্রামাটিক্যাল ফল না, কিন্তু আমরা তো লিখে ফেলতেছি, লিখতে তো কোনো বাধা নাই। এখন দেখেন আপনি পুরো একটা দরখাস্ত লিখছেন বা একটা বই প্রিন্ট করছেন পুরো, এখন আপনি এখানে হিসাব করতেছেন যে আপনার কি কি ভুল আছে। এটা আপনি অ্যাক্টিভে আপনি চাচ্ছেন যে গ্রামাটিক্যাল যেগুলো আপার কেস লোয়ার কেসের যে ফলগুলো থাকে আপনি এগুলো একসাথে দূর করে ফেলবেন। দেখেন এই সেই অপশনের জন্য এই এ বাই এ একটা ছোট যে অপশনটা আছে এটা দিছে। আপনি যদি পুরোটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে যান, এখান থেকে যদি দেন সেন্টেন্স কেস, কি আছে সেন্টেন্স কেস দিলে কি হয়েছে, আই ছোট হাতের হয়ে গেছে, টি ছোট হাতের হয়ে গেছে, মানে কি সেন্টেন্সটা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। কন্ট্রোল জেড দিই, তাহলে আমি আগেরটাতে ফিরে যাই। তারপরে দিলাম মনে করেন লোয়ার কেস। লোয়ার কেস কি, যেগুলো আপার কেসে ছিল, যেমন এস এটা বড় হাতের ছিল, আই বড় হাতের ছিল, সব কি হয়েছে ছোট হাতের হয়ে গেছে। তারপরে যদি দেন আপার কেস, যা আছে সব বড় হয়ে যাবে। আবার যদি দেন এখানে একটা কি আছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, এটা দিলাম। ওই যে আমি প্রথমে যে কাজটা করছি, প্রতিটা ওয়ার্ডের শুরুর অক্ষর ক্যাপিটাল হবে। এটা কি ক্যাপিটাল ইচ ওয়ার্ড। আপনি দেখেন এরপরে যদি আপনি অন্য কিছু টাইপ করেন, এখানে কি আমি প্রথম থেকে যদি এরকম দিয়ে রাখেন তাহলে এভাবে হবে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেকশন দিয়ে এখানে ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিই। এই দুইটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, প্রতিটা স্পেসের মাঝখানে মাঝখানে এক একটা ওয়ার্ড না, এগুলো মানে যতক্ষণ স্পেস দিবেন না ততক্ষণ এটা একটা কি ওয়ার্ড। দেখেন আমি এটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিই, তাহলে কি হয়েছে ওই ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে। বুঝছেন? তারপর আসেন এটা আমি আবার ধরি, ধরার পরে কি আছে এখানে টগর কেস, কি হচ্ছে উল্টা, মানে প্রথম অক্ষরগুলো সবগুলো ছোট ছোট হাতের হবে, বাকি সব বড় হাতের হবে। প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো কি হবে ছোট হাতের হবে। এটা হচ্ছে টগর। টগর কেস মানে যেটা থাকবে তার বিপরীত, মানে আপনার সেটিংটা যেভাবে থাকবে তার বিপরীত ঘটনাটা ঘটবে। বুঝছেন? তাহলে আমি আবার যদি সবগুলো ঠিক, এখন দেখেন এই লেখাটাকে যদি আপনাকে আবার সব ঠিক করতে হয় তাহলে নতুন করে আবার টাইপ করতে হবে না? তাহলে এই ঝামেলাটা থেকে দূর করার জন্য কি আপনি জাস্ট এই পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে দিয়ে দিবেন সেন্টেন্স কেস, বাস সেন্টেন্সটা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। বুঝা গেছে? আমাদের এখানে কোনো লেখা আছে কিনা আমরা দেখি। আচ্ছা আমাদের কাছে এরকম একটা লেখা আছে, এটা দিয়ে আমরা কাজ করি, বুঝাই। তাহলে এই অপশনের মধ্যে আর কোনো ঝামেলা আছে আপনাদের? আচ্ছা এগুলো সব আবার এক জায়গায় একসাথে আছে কোথায়? এই যে ফন্টের পাশে যে একটা তীর চিহ্ন আছে, আপনি এটাতে ক্লিক করেন, এখানে কি আছে, এটা হচ্ছে যে ফন্টের কাজ। এখানে দেখেন এই যে কি আছে স্ট্রাইক থ্রো, ডাবল স্ট্রোক সব আছে না? মনে করেন আমি একটা ওই যে আমার আগের পেজে ফিরে যাই, কন্ট্রোল F6 দিয়ে, এখানের মধ্যে মনে করেন আমি নতুন একটা লাইন লিখবো, নতুন কিছু লিখবো, এতটুকুতে আমার আগের লেখাটা শেষ, এখন নতুন লেখা শুরু করব। এখন আমি যদি ফন্টে গিয়ে সব যদি এখান থেকে সেটিং করে দিই তাহলে এখান থেকে সব ওইভাবে হইতে থাকবে। কিরকম দেখেন, আমি এটার ফন্টটা দিলাম মনে করেন মায়ার্ড নামের একটা ফন্ট আছে, অথবা ক্যালিব্রি, হ্যাঁ এই ক্যালিব্রি ফন্টটা দিলাম, এটাকে বোল্ড দিলাম। এর নিচে দেখেন প্রিভিউতে আমার একটা চিহ্ন আসতেছে, কেমন হচ্ছে জিনিসটা। এখানে কালার আছে কি, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই ব্লু কালার। তারপরে কি আন্ডারলাইন কি আপনি দিবেন কিনা, না দিলে নাই। তারপরে কি স্ট্রাইক থ্রু দিবেন কিনা, স্ট্রাইক থ্রু দিলে এরকম হবে, না দিলে নাই। তারপরে ডাবল স্ট্রাইক থ্রু মানে দাগ কয়টা হবে, দুইটা।
তারপরে সুপারস্ক্রিপ্ট করবে, ওই লেখাটা কি সুপারস্ক্রিপ্ট আকারে লিখবেন নাকি সোজাসুজি লিখবেন, ঠিক আছে। তারপরে কি সাবস্ক্রিপ্টে লিখলে সাবস্ক্রিপ্ট। স্মল ক্যাপ মানে কি না, সব বড় হাতেরই হবে, প্রথম অক্ষরগুলো কি থাকবে বড় হাতের, বড় মানে যদি সেন্টেন্স কেজে লেখেন তাহলে প্রতিটা ফুল স্টপের পরপর যে ওয়ার্ডগুলো লিখবেন সবগুলো কি হবে বড় হাতের হবে। তারপরে দেখেন অল ক্যাপ দিলে সব বড় হাতের, ঠিক আছে। আর হিডেন দিলে হিডেন লেখাগুলো হিডেন থাকবে। আচ্ছা, আমরা মনে করেন স্মল ক্যাপ দিলাম, এখানে কালারটা ব্লু করলাম, ক্যালিব্রি দিলাম, 18 ফন্ট দিলাম, সব এখান থেকে একসাথে সেটিং করে ফেলছি না। এখন এখান থেকে ওকে দেন, ওকে দেওয়ার পরে লেখা শুরু করেন। হ্যাঁ লিখলাম তো, তারপরে ফুল স্টপ দিয়ে তারপরটা লিখলাম। বুঝছেন, মানে আপনি স্বাভাবিক যেভাবে লিখবেন, প্রথম অক্ষর বড় হাতে দিতে হলে আমরা শিপ দিয়ে বড় হাতে দিচ্ছি, সব স্বাভাবিকভাবে লিখতে থাকবেন, কিন্তু প্রথম অক্ষরটা জাস্ট বড়, একদম ক্যাপ বড় হাতের ক্যাপ হবে, বাকি সব কি থাকবে ছোট থাকবে। এগুলো আপনি সেটিং করেন না পরে বসে বসে, সমস্যা নেই। আপনি বাংলাদেশ মনে করেন বাংলাদেশটা পুরোটাকে ক্যাপ করতে যাচ্ছেন, তাহলে এটা পুরোটা সিলেক্ট করে আবার কি দিবেন, আবার কেস দিয়ে দিবেন, হয়ে গেছে না। মানে আপনি ফন্ট জাতীয় যত সেটিং আছে সব এখান থেকে করবেন, বুঝছেন। এমএস ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল মেনু হচ্ছে যে এটা হোম বাটনটা, যত ধরনের কাজ আছে সব এই হোম বাটনে, বুঝেছে। তারপর আসেন আমাদের কাছে কি আছে, তারপর একটা কি আছে প্যারাগ্রাফ না, হোমের ফন্টের পাশে কি আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কি, এটা এটা হচ্ছে যে এখানে যত ধরনের স্টাইল দিচ্ছেন, বুঝছেন। মনে করেন এই লেখাতে এগুলোতে যত কিছু ইউজ করছেন, আমি এই লেখাতে যাই কন্ট্রোল জেড দিই, এখানে আমি যত ধরনের স্টাইল করছি, কালারিং করছি, যা যা করছি সব আমি যাচ্ছি বাদ দিয়ে ফেলবো, কিছু রাখবো না, বুঝছেন। আপনি জাস্ট উপরে এগুলো সব সিলেক্ট করে উপরে এ দিয়ে একটা ব্রাশ চিহ্ন আছে না, ক্লিয়ার ফরম্যাটিং, এটা দিবেন, বাস সব ক্লিয়ার, বুঝছেন। মনে করেন আপনি কোনো একটা জায়গা থেকে কিছু একটা সিবি কালেকশন করে নিয়েছেন, ও দেখতেছেন যে ডিজাইন করে এক অবস্থা করে ফেলছে পুরো সিবিটা, আপনার এটা ভালো লাগতেছে না, আপনি পুরোটা কন্ট্রোল এ দিয়ে ধরবেন, কন্ট্রোল জেড দেন, এখানে আরো যদি অনেকগুলো লেখা থাকতো, ঠিক আছে, মনে হয় এটা এরকম আছে, তাহলে পুরো পেজ এরকম যদি থাকে, তাহলে আপনি চাচ্ছেন যে এগুলোর সমস্ত স্টাইল ডিজাইন যা আছে সব ডিলিট করে দিবেন, লেখার ফন্ট জাতীয় ডিজাইন যা আছে, মনে করেন ও ফন্টটাকে বড় করলো, কালার করলো, যা যা করছে সব আপনি চাচ্ছেন কি ক্লিয়ার করে দিবেন। তারপর আপনি এটাকে কি করবেন, জাস্ট এর পুরোটা ধরবেন, ধরার পরে ক্লিয়ার ফরম্যাটিং, বাস সব ইজি হয়ে যাবে। ডিফল্ট, হ্যাঁ বুঝিনি, এটা সেটা বলি নাই না, আচ্ছা বলতেছি। এই যে আপনার একটা কথা মনে রাখবেন, এমএস ওয়ার্ডের ডিফল্ট ফন্ট কিন্তু এটা টাইম নিউ রোমান, এবং ফন্টের সাইজ কত ডিফল্ট 12। ডিফল্ট মানে কি, প্রথম অবস্থায় যেটা থাকে, আপনি সেটিং না করলেও যেটা সবসময় থাকবে সেটা হচ্ছে যে ফন্ট অলওয়েজ টাইম নিউ রোমানে থাকবে, আর হচ্ছে কি ফন্ট স্টাইল কত থাকবে, ফন্ট সাইজ 12 থাকবে। আর এটা কি, এটা হচ্ছে যে লেখাটাকে টেক্সট ইফেক্ট দেওয়া যায়, শ্যামলি আইডিয়াল এই লেখাটাকে আমি একটা ইফেক্ট দিব, এখান থেকে কোন ইফেক্টটা দিবেন, এই যে মনে করেন এখানে যে কোনো একটা ইফেক্ট দিলেন, দেখেন এটা কিন্তু এই কাজটা অনেক সুন্দর, এটা দেখাতে ভুলে গেছি। দেখেন আমি এই লেখাটাকে বড় করলাম, ঠিক আছে, এগুলোকে বোল্ড করলাম, এগুলোকে মনে করেন নারায়ণ না টেবিল নারায়ণ না, আবার কেস করলাম, এটাকে আরেকটা ছোট করি, ঠিক আছে, অথবা আবার কেস না করি, সেন্টেন্স কেস। এখন দেখেন, এখন আমি এইটাকে একটা স্টাইল দিব, এই লেখাটাকে, এটাকে
ধরেন ধরার পরে একটা স্টাইল দিই, এখান থেকে মনে করেন এই স্টাইলটা আমি দিব, স্টাইলটা দিলেন তো এটা এরকম না, এটাতে আরো কিছু কাজ করতে পারবেন। কি কি? এটা ধরেন, ধরার পরে স্টাইলে যান, নিচে একটা অপশন আছে কি আউটলাইন, না আউটলাইন দেন। আউটলাইন মানে পুরো লেখার বাইরে একটা চারিদিকে, এটা আউটলাইন বলে বা স্ট্রোক বলে। আপনারা পরবর্তী সফটওয়্যারগুলোতে এটার নাম শুনবেন যে স্ট্রোক, ইলাস্ট্রেটর বা ফটোশপে এটার নাম শুনবেন কি স্ট্রোক। একটা লেখার ভিতরের কালার যেটা আছে ওইটাকে বল ফিল কালার, ঠিক আছে? মানে একটা বক্সের মনে করেন এই মোবাইল, এটার ভিতরে একটা কালার আছে, বাইরে বিটের মধ্যে একটা কালার আছে, তাহলে ভিতরে যে কালারটা থাকবে এটাকে বলবেন ফিল কালার, বাইরে যেটা থাকবে এটাকে বলবেন স্ট্রোক কালার। বুঝা গেছে? তাহলে আমি আউটলাইনে একটা কালার দিতে পারি চাইলে, মনে করেন এখানে এই ধরনের একটা কালার দিলাম আউটলাইনে। ওই যে কালারটা দিবেন, আউটলাইনে যে কালারটা দিবেন ওইটার থিকনেস আপনি বাড়াতে কমাতে পারবেন। দেখেন আউটলাইনে গেলে এই টুলটা আসছে না, তার ভিতর আবার আরেকটা টুল আছে, বুঝতেছেন? আপনি চাইলে আউটলাইন বাদ করে দিলে নো আউটলাইন, একটু দেখেন প্রজেক্টরে দেখেন, আপনি এখান থেকে আউটলাইন বাদ করে দিতে চাইলে নো আউটলাইন, অথবা যদি আউটলাইনগুলোর কালার আরো অন্য ধরনের করতে চাই এখান থেকে নিতে পারবেন। আর ওয়েট দিতে চাইলে এটা কতটুকু মোটা দিবেন আউটলাইনটা, ঠিক আছে? আর এখান থেকে ড্যাশ লাইন মানে কি, যদি আউটলাইনগুলো আপনি ড্যাশ আকারে ফোটা ফোটা, যেমন এই ফোটাটা দিলাম মনে করেন আমি এরকম ফোটাটা দিলাম। এখন আমি একটু জুম দিয়ে দেখি কি অবস্থা হয়েছে, দেখছেন আউটলাইনটা এরকম হবে। তাহলে এমএস ওয়ার্ডও লেখা নিয়ে কি কিছু ডিজাইনিং করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা লিখি, আর যদি আমার নাম লিখি, নিজের নাম দিয়ে করলে একটু শান্তি লাগে আর কি মনে। এটাতে আমি একটা স্টাইল দিব, একটা স্টাইলে যান, ঠিক আছে? লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করে নেবেন, মানে যেটাতে স্টাইল দিবেন। স্টাইল কিন্তু পুরো লেখাতে ইউজ হয় না। যে একটা ডকুমেন্ট ফাইলের মধ্যে আগাগোড়া স্টাইল ইউজ করবে সে হচ্ছে যে বোকা, বুঝছেন? যে কোনো হেডলাইনে করবেন একটা দুইটা লাইন, নাহলে জিনিসটা সুন্দর লাগে না, ঠিক আছে? আপনি জাস্ট মনে করেন আমি আপনার একটা লেকচার শিট বানাচ্ছি, তাহলে লেকচার শিট কতটা বড় হবে না, ওইটাতে আমি স্টাইল দিতে পারি। কিন্তু আপনি যদি আগাগোড়া লেখা সবগুলোতে স্টাইল দেন, এটা দেখতে ব্যাকআপা লাগবে, দেওয়া যাবে, দিতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে কি হবে না, অড লাগবে দেখতে। আপনি পুরোটা ধরেন, পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে স্টাইলে যান, স্টাইলে গিয়ে এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করেন আপনি, এটা দিলাম। এটা চুজ করার পরে আমি আবার গেলাম স্টাইলে, স্টাইলে যাওয়ার পর মনে করেন আউটলাইনে গেলাম, আমার একটা দাগ দিতে ইচ্ছে করতেছে বাইরে, তাহলে এটার মতো একটা কালার দিয়ে আমি একটা দাগ দিই, এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে? আপনি আবার যান, এখানে দাগ দিয়ে মনে করেন দাগের বাইরে আপনি দাগটা কত মোটা চিকন এভাবে করতে চাচ্ছেন, বা দাগটা যদি আপনি ড্যাশ লাইন আকারে দিতে চান, ডট ডট হবে অথবা ফোটা ফোটা হবে, ঠিক আছে? অথবা এরকম ডট হবে, এই ডটগুলো আপনি চাইলে ইউজ করতে, আমি মনে করেন এরকম একটা ডট দিলাম। তারপরে আরো কাজ করতে পারবেন কি, এখান থেকে নিচে আরেকটা অপশন আছে দেখেন, শ্যাডো। শ্যাডো মানে কি ছায়া, শ্যাডো মানে কি ওই লেখাটার নিচে দিয়ে ছায়া দিবেন, ঠিক আছে? এই দেখেন এই শ্যাডোতে গেলাম, এই বিভিন্ন ধরনের ছায়া এখানে আছে। শ্যাডো যদি অপশনে যাই আমি, ছায়াটাকে আপনি কি করতে পারবেন, ছায়াটাকে বাড়াইতে কমাইতে পারবেন। দেখেন এই ট্রান্সপারেন্সি বাড়াইলাম, এটা সাইজ বাড়াইলাম, ছায়া দেখছেন, ছায়াটা দেখছেন বড় ছোট হচ্ছে। ব্লার মানে ছায়াটাকে ঝাপসা করে দেওয়া, কতটুকু ঝাপসা করবেন, এই দেখেন ছায়াটাকে ঝাপসা করলাম। অ্যাঙ্গেল, এটা কত ডিগ্রিতে, ছায়াটা কত অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে? মনে করেন আমি এদিকে দিলাম। তারপরে ডিস্টেন্স, মূল লেখা থেকে ছায়াটা কত দূরে হবে, এভাবে আপনি ছায়াটাকে কি করতে পারবেন, সেটিং করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। তারপর এখানে আরো কি কি অপশন আছে দেখেন, রিফ্লেকশন দেওয়া যাবে, এখানে দেখেন আমরা আগে এটা দিয়ে নিই, এটা ছায়া দিলাম তো প্রথমে, তারপরে মনে করেন আমি এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই স্টাইল থেকে গিয়ে এখানে রিফ্লেকশনে যায়। এই দেখেন রিফ্লেকশন মানে কি, আমি আর একটা শ্যাডোটা আমি বাদ করে দিই, দাঁড়ান তাহলে বুঝবেন। শ্যাডোটাকে নো শ্যাডো করে দিই, এই নো শ্যাডো করে দিলাম।
নো শ্যাডো করে দিলাম। এখন আমি এখানে জাস্ট রিফ্লেকশন দিব। রিফ্লেকশন মানে আপনার লেখার নিচে একটা প্রতিচ্ছবি, বুঝা গেছে? যে পানির মধ্যে হইলে যেরকম জাস্ট একটা শ্যাডো দিবেন এখানে, আর কিছু না, রিফ্লেকশন। আর এখানে কি কি আছে, এই ধরনের একটা রিফ্লেকশন দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, ঠিক আছে? রিফ্লেকশন অপশনে গিয়ে রিফ্লেকশনটাকে আপনি আপনার মতো করে সেটিং করে নিতে পারেন, ঠিক আছে? রিফ্লেকশনের ডিসটেন্স কতটুকু হবে, কোন ধরনের রিফ্লেকশন দিবেন, এখান থেকে সব সেটিং করে নিতে পারবেন। ক্লোজ, বুঝা গেছে কিনা? আপনারা স্টাইলটা অন করলে এখানে কিছু রেডিমেড স্টাইল দেখতেছেন না, এগুলো হচ্ছে যে এই কাজগুলো আপনারা নিজেরাও বানাতে পারবেন। এখানে কি কি দিছে দেখেন, সব এখানে লেখা আছে, দাগের নিচে সব লেখা আছে। আমি এটার উপর যখন নিচে সব ছোট ছোট করে সব লেখা আছে না, ফিল অরেঞ্জ দিছে, এই দিছে, সেই দিছে, সব এখানে লেখা আছে। তার মানে এরকম স্টাইল আপনি নিজেও বানাতে পারবেন। এটা হচ্ছে যে এমএস ওয়ার্ডে কিছু ফিক্স কিছু স্টাইল দিয়ে দিছে। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন না। দেখেন আমি আমার নামের কালারটা যদি এখন চেঞ্জ করতে চাই, এটাকে ধরেন, ধরে এখান থেকে কালারটা পাল্টে দেন, হয়েছে কিনা? তাহলে স্টাইল আমি আমার মতো বানাইলাম না, আমি তো ওদের মতো বানাই নাই, জাস্ট ওদের একটাকে ফার্স্টে অনুকরণ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। গ্লো মানে কি, বাইরের দিক দিয়ে একটা গ্লো দেওয়া, মানে একটা লেখা লিখলেন, আমি এটার এটা রিফ্লেকশনটা নো রিফ্লেকশন করে দিই, এটাতে আমি বাইরে একটা গ্লো দিই, দেখেন এরকম একটা গ্লো। গ্লোকে আবার কালারিং করতে পারবেন। গ্লো একটা জিনিস মনে রাখি, শ্যাডোকে সাদা ছাড়া যে কোনো কালার করতে পারবেন। শ্যাডো কোনোদিন কি হয় না, সাদা হয় না। সাদা যেটা হয় সেটাকে কি বলে, ব্লু। ব্লুকে আপনি কালো ছাড়া যে কোনো কালার করতে পারবেন, বুঝেছে? ব্লু মানে হচ্ছে যে বাইরের দিক দিয়ে একটা লাইটিং, একটা ভাব, একটা লেখা আছে, লেখার বাইরে একটা লাইট আকারের একটা ভাব। এই কথাগুলো কিন্তু আপনি যে কোনো সফটওয়্যারে পাবেন। মানে আমরা যখন ফটোশপের কাজ করব, ইলাস্ট্রেটরের কাজ করব, ইনডিজাইনের কাজ করব, সেম কথা। আমরা টেক্সট ইফেক্টে যখন কাজ করব, কথাবার্তা সব একই। গ্লো মানে বুঝবেন যে কোনো একটা অবজেক্টের বা যে কোনো একটা শেপের বা যে কোনো একটা লেখার বাইরের দিক দিয়ে আলোকিত করার জন্য কিছু কালার ইউজ করা, এটাকেই বলে গ্লো। যেমন এই কালারের সাথে এই কালারটা যাচ্ছে, মনে হয় এই কালারটা দিলে যে কালার আপনার দিতে ইচ্ছে হয় এটা দিবেন। আবার গ্লোটাকে আপনি কাস্টমাইজও করতে পারবেন, ঠিক আছে? গ্লো অপশন থেকে গিয়ে গ্লোটাকে কাস্টমাইজ করতে পারবেন, গ্লোর কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? তাহলে একটা ফন্ট নিয়ে যত ধরনের কাহিনী করবেন, সব থেকে এই ফন্ট থেকে, হোম বাটনের থেকে, ফন্ট থেকে। তারপর আসেন এখন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ একটা জিনিস, যে প্যারাগ্রাফ এটা কেমনে বুঝবেন? প্যারাগ্রাফ কাকে বলে? প্যারাগ্রাফ কাকে বলে বলুন তো? কিন্তু ওই সংজ্ঞাটা এখানে বলে দিতে হবে, বুঝছেন? এখানে প্যারাগ্রাফ কাকে বলে জানেন? এইখানে একটা দেখেন, একটা বাটন আছে একদম লাস্টে, উপর একটা বাটন আছে না এরকম কিউ এর মতো, হ্যাঁ? এই বাটনটাতে যদি আমি ক্লিক করি, দেখেন কতগুলো কিউ আসছে না চারিদিক দিয়ে, দেখছেন? পুরো ডকুমেন্টে কিছু কিউ আসছে। এগুলো কিউ মানে কি জানেন? এন্টার। এন্টার বাটন দিলেই, যেমন এখানের মধ্যে যদি আমি একটা এন্টার বাটন আর একটা বাড়াই দিই, এখানে যদি একটা এন্টার দিই, কি দেখাচ্ছে? কিউ। যতটা এন্টার দিবেন ততটা কিউ। না, এটা স্পেস না, স্পেস দিই, দেখাচ্ছে? স্পেস দিলে তো এখানে কতগুলো ফোঁটা দেখাচ্ছে। মানে এই অপশনটা যখন দিয়ে দিবেন, হিডেন যত ধরনের জিনিস এমএস ওয়ার্ডে ঘটে, মনে করেন পেজ ব্রেক আছে, আমরা স্পেস দিই বা কোনো একটা জিনিস খালি রাখি বা এন্টার দিই, সবগুলো আপনি দেখতে পারবেন হিডেন কি কি আছে। দেখেন স্পেস দিচ্ছে, স্পেস এটা কিরকম আসছে, কতগুলো ফোঁটা আসছে না, এখানে আসছে না? এগুলো কিন্তু এটা তুলে দিলে আর দেখা যাবে না, বুঝছেন? এটা আবার মনে করেন না যে এখান থেকে আমি কতগুলো ফোঁটা দিছি, এই ফোঁটা আর ওই ফোঁটা কিন্তু বেশ কম আছে, ঠিক আছে? আমি এন্টার দিলে এখানে এন্টার বাটন দেখাবে। এটার কাজ হচ্ছে যে হিডেন যত ধরনের জিনিস এখানে ঘটে,
MS ওয়ার্ডে ওই সবগুলো আপনি দেখতে পারবেন, বুঝছেন? আর এইখানে এই প্যারাগ্রাফ হিসাব করে কাকে, প্রতি দুইটা এরকম চিহ্নর মাঝখানে যে লাইনটা থাকবে সেটা একটা প্যারাগ্রাফ। মনে করেন এটার নিচে আছে আর উপরে আছে, তার মানে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, আলাদা আলাদা। বুঝতে পারছেন? প্যারাগ্রাফ এখানে কোনটাকে বলে? দুইটা এন্টারের মাঝখানে যত ধরনের এক লাইন হোক, সেটা এক ওয়ার্ড হোক, এক ওয়ার্ড হলেও প্যারাগ্রাফ, যদি উপরে নিচে দুইটা এন্টার থাকে। বুঝা গেছে? বা পুরো 2-3 লাইন হোক, মাঝখানে এন্টার হইলেই ওটা কি একটা প্যারাগ্রাফ। এখন এই যে সেটিংটা করবেন, এই যে এখানে প্যারাগ্রাফে যত কিছু দেখতেছেন, এগুলো কার জন্য? প্যারাগ্রাফের জন্য। এই সেটিংটা এখানে যত সেটিং দেখতেছেন সব কার জন্য? প্যারাগ্রাফের জন্য। এটার সাথে আপনার এই সেটিং আবার মিলবে না। এই সেটিং কার জন্য করছিলাম আমরা? এক বা একাধিক ফন্ট মিলে একটা প্যারাগ্রাফ তৈরি হচ্ছে, ঠিক আছে? আর ফন্ট হচ্ছে একটা স্বাধীন একটা ক্যারেক্টার। একটা ফন্ট মানে এক একটা ক্যারেক্টার। এটা একটা ফন্ট, আপনি একটা ফুল স্টপ দিছেন, এটা একটা ফন্ট, একটা দাঁড়ে দিছেন, এটা একটা ফন্ট, ঠিক আছে? মানে এক একটা স্বাধীন, এক একটা ফন্টের এক একটা স্বাধীন অস্তিত্বকে বলতেছে ক্যারেক্টার, ঠিক আছে? আমি প্রোগ্রামিং এর কথা বলতেছি। এখন এই সব ক্যারেক্টার মিলাই হচ্ছে দেখি একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে কখন? যদি ওই ওয়ার্ডগুলোর উপরে নিচে দুটো এন্টার বাটন থাকে। স্পেস থাকলে সেটাকে প্যারাগ্রাফ বলে না। স্পেস মানে এটা ওয়ার্ডের স্পেস দিতে হবে। প্রতিটা স্পেসের মধ্যে বুঝতে পারবেন যে একটা ওয়ার্ড। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, আর কিছু না। একটা স্পেস দিছেন মানে দুইটা ওয়ার্ডে ভাগ করে ফেলছেন। আপনি দেখেন, আমরা জানি যে কি আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি যে আমরা যদি এভাবে কোনো লেখা লিখি, বা এই লেখাটা লিখলাম, এটাকে আপার কেস করি, একটু খেয়াল করেন, এগুলো মনোযোগ দেন। আমরা জানি যে যদি দুটোটাকে সিলেক্ট করে সেন্টেন্স কেস দিই, তাহলে কি হবে? সেন্টেন্সগুলো শুরু এবং শেষ যেরকম হওয়ার কথা ওইরকম হবে, ঠিক আছে? মনে করেন আমি এটার আগে আমি একটা ফুল স্টপ দিই, তাহলে একটা সেন্টেন্স কিরকম হওয়ার কথা? যেটা ফুল স্টপ আছে, ফুল স্টপের পরেরটা প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে। অথবা যে লাইনটা শুরু হয়েছে সেটার থেকে গিয়ে বাকিগুলো কি হবে? ছোট হাতের হবে। এবং প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হবে। সেন্টেন্স কেস যদি লিখি, জাস্ট ফুল স্টপের পরেরটাই কি হবে? বড় হাতের হবে। আর এইখানে দ্বিতীয়টাতে দেখেন, আমি এটা পুরোটাতে কোনো অক্ষর দিলাম, কোনো স্পেস দিলাম না, তাহলে এটাকে এমএস ওয়ার্ড কি হিসেবে কাউন্ট করে? আমি দেখি, আমি পুরোটাকে দিয়ে সেন্টেন্স কেস দিলাম, কি হয়েছে দেখেন তো? আমার এখানে ফুল স্টপের পরে এ ছিল, এটা বড় হাতের হয়ে গেছে। আর এখানে এটার মাঝখানে স্পেস আছে, এটা কি বড় হাতের হয়েছে? হয় নাই। সেন্টেন্স লেখার সময় কোনোদিন স্পেসের পরের অক্ষর বড় হাতের দেওয়া যায় না, গ্রামাটিক্যাল ফল্ট হয়, ঠিক আছে? তারপরে যে ইসলামের পরে একটা ফুল স্টপ দিলাম, তারপরটা কি হয়ে গেছে? এটা আরটা বড় হাতের হয়ে গেছে। যদি আমি ফুল স্টপটা না দিতাম, এখন আপনি পুরোটাকে ধরে সেন্টেন্স কেস দেন, আচ্ছা এটাকে প্রথমে আপার কেস করি, তারপরে সেন্টেন্স কেস দিই, কি হয়েছে? আরটা কি হয়েছে? ছোট হাতের হয়ে গেছে। এখন এই জিনিসটার এছাড়া বাকি সব ছোট হাতের কেন হইলো? বা বা মনে করেন এখানে একটা বড় হাতে ক্যাপিটাল দিই, ঠিক আছে? সবগুলোকে প্রথমে আপার কেস করি, সেন্টেন্স কেস দিই, তাহলে এখানে দেখেন এই যে ক্যাপিটাল টি যেটা দিছিলাম ওটা ছোট হাতের হয়ে গেছে। কারণ কেন? এটা পুরোটা মিলে একটা ওয়ার্ড, এটার মাঝখানে কোনো কি নাই? স্পেস নাই। স্পেস যেহেতু নাই, পুরোটা মিলে একটা ওয়ার্ড ধরছে এবং ওই ওয়ার্ডের প্রথম অক্ষরটা জাস্ট বড় হাতে দিছে, বাকি সব ছোট। বুঝতে পারছেন? যখন স্পেস দিবেন, প্রোগ্রাম হিসাব করবে যে দুইটা ওয়ার্ড, প্রোগ্রামিং হিসাব। আর যখন এন্টার দিয়ে দিবেন, এটার মাঝখানে যখন একটা এন্টার দিয়ে দিবেন, এখন চিহ্নটা দেখেন, এখানে একটা এন্টার আছে, এখানে একটা এন্টার, এখানে একটা এন্টার, তাহলে এই লাইনের উপরে নিচে দুটো এন্টার না? এই লাইনের উপরে নিচে দুটো এন্টার না? তার মানে এখন এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। বুঝতে পারছেন? প্যারাগ্রাফ বলবেন যে তখনই যখন ওই পুরো লাইনের উপরে নিচে দুটো কি থাকবে? এন্টার বাটন থাকবে।
আপনি যদি দেখেন আমি মার্জিন দিয়ে দিছি না এই ক্যারেক্টারের এই পেজটার দুনো পাশে মার্জিন দিছি না, আপনি এটা যদি লিখতে থাকেন, আপনি এখানে একটা লেখা লেখেন, তাহলে এখানে ইয়া দেওয়া লাগতেছে, এন্টার দেওয়া লাগতেছে, এটা অটো নিচে নেমে যাচ্ছে না? হ্যাঁ, তা আমি তো এন্টার বাটন দিই নাই, যেহেতু দিই নাই এই পুরোটা মিলে একটা প্যারাগ্রাফ। কিন্তু যদি মাঝখানে মাঝখানে এখানে এন্টার দিয়ে দিতাম, তাহলে ওই যে প্যারাগ্রাফটা কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। আমরা এখন এখানে যাই, এখানে তাহলে প্যারাগ্রাফ টুল দিয়ে যত ধরনের সেটিং করবেন সব কাজ এখান থেকে একটা পেজ রাখি, বাকি সব ডিলিট করি। এখন প্রথম থেকে আমি প্যারাগ্রাফের সেটিং গুলো দেখি এটাকে কি বলে। মনে করেন আমি এখানে একটা সংখ্যা লিখলাম, মনে করেন কিছু কোয়ান্টিটি লিখি, বুক, পেন, পেন্সিল, হ্যাঁ এভাবে লিখলাম। এখন এগুলোকে আমি চাচ্ছি নাম্বারিং করব, ঠিক আছে? আমি মনে করেন আগে লিখে ফেলছি, নাম্বারিং করতে ভুলে গেছি, কিছু লেখা আগে লিখে ফেলছি, লেখার পরে নাম্বারিং করতে ভুলে গেছি, এখন আপনি নাম্বারিং করবো বা এগুলোর পাশে কোন একটা চিহ্ন দিব, সাংকেতিক চিহ্ন দিব। এগুলোকে কি বলে এমএস ওয়ার্ডে? এগুলো কি বলে? বুলেট। বুলেট বুলেট কার অপশনের কাজ? প্যারাগ্রাফের কাজ। আমি এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে দেখেন এখানে কিছু বুলেট আছে, খেয়াল করেন সবাই। বুলেটগুলো এরকম, এখানে কিছু দেওয়া আছে আর কিছু দেওয়া নাই। আপনি চাইলে নতুন বুলেট আনতে পারবেন। ওর থেকে এই ডিফাইন নিউ বুলেট আছে না, ডিফাইন নিউ বুলেটে যদি যান, এখানে সিম্বলে যান, এখানে অনেকগুলো সিম্বল আছে না, মনে করেন আমি এই সিম্বলটা নিলাম, ওকে, এটা ওকে দিলাম, তাহলে দেখেন এই সবগুলোর পাশে একটা একটা কি বুলেট চিহ্ন চলে আসছে না? এই যে আমি যদি বুলেট দেখেন পেন্সিল লিখছি, পেন্সিলের পরে যদি স্পেস দিয়ে অন্য কিছু লিখি, তাহলে নতুন কোনো বুলেট তৈরি হচ্ছে না। কিন্তু যখন আপনি এন্টার দিবেন তখন আরেকটা বুলেট তৈরি হবে। কারণ কি? এই বুলেট কার কাজ? কার অপশন? প্যারাগ্রাফের একটা অপশন। প্যারাগ্রাফ তখনই হয় যখন একটা এন্টার বাটন পড়ে, ঠিক আছে? আপনি এখানে আরেকটা লেখা লিখলেন, লেখার পরে এন্টার দিলেন, এটা আরেকটা বুলেট কাউন্ট করবে, মানে এটা নতুন প্যারাগ্রাফে যাচ্ছেন আপনি। বুঝা গেছে? এই দেখেন আমি এখানের মধ্যে একটু হিসাব করি, এখানে কয়টা প্যারাগ্রাফ আছে? এইটা আমি এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে না? তারপর এখান থেকে এখানে ধরে এটা আরেকটা প্যারাগ্রাফ, তারপর এখান থেকে এখানে ধরে এটা একটা প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ আছে কয়টা? আমি যত সিলেক্ট করছি তিনটা। আর লাইন আছে কয়টা? 6, 1 2 3 4 5 6 7টা। যদি আমি বুলেট দিই, যদি এগুলো যদি বুলেট যদি লাইন হিসেবে কাউন্ট করতে, তাহলে বুলেট দেখা যাবে এদিকে 7টা। কিন্তু বুলেট কাকে কাউন্ট করবে? প্যারাগ্রাফকে। আমি এখানে এখন বুলেট ক্লিক করি, এখানে একটা বুলেট দিই, তাহলে বুলেট হয়েছে কয়টা? 3টা। কেন বুঝছেন? কেন 3টা হয়েছে বুঝছেন তো? কারণ প্যারাগ্রাফ আছে কয়টা এখানে? 3টা, যার কারণে বুলেট 3টা হয়েছে। তাহলে আপনি বুলেটের বদলে এখানে 1 2 3 দিতে পারেন, নাম্বারিং দিতে পারেন, ABC দিতে পারেন, রোমান নাম্বার দিতে পারেন। এটা কার ইচ্ছা? আপনার ইচ্ছা। বুঝা গেছে? মনে করেন আমি এরকম, আমি নাম্বার দিলাম না, নাম্বার না দিয়ে আমি এখানে বুলেট ইউজ করি, এরকম বুলেট দেওয়া যায়। তারপর আসেন এই 3টা অপশন তো বুঝছেন, এগুলো নাম্বারিং জাস্ট 1 2 3 এভাবে সিরিয়াল বাই নাম্বারিং দিবেন, বুঝছেন? তারপর আসেন এখানে কি আছে, আপনাদের যেহেতু টাইম কম, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আলাদা কোর্স। এটা একটা কোর্স, কিন্তু অফিস ম্যানেজমেন্ট নামের যে কোর্সটা আছে ওইটা হচ্ছে যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক যা যা আছে এমএস অফিসে সব কিছু আপনাকে শিখাবে 3 মাস টাইম, ঠিক আছে? আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওগুলো তার জানা থাকতে হবে, কিন্তু তারপরও যেহেতু মেজরিটি পার্সেন্ট জানে না, সেই জন্য আমরা এগুলো কি একটু রিভাইজ দিই। আপনাদের এখানে যে জিনিসগুলো আপনার এসেনশিয়াল রেগুলার দরকার হবে, জাস্ট ওইগুলো সম্বন্ধে আলোচনা করা হবে, ঠিক আছে? এর বাড়তি আমরা পড়াবো না, কারণ টাইম কম, আপনাদের সিলেবাস বেশি। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আছে, তারপরে ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, ইনডিজাইন আছে। এই 5টা সফটওয়্যার 3 মাসে শেখা অনেক টাফ,
বুঝছেন? আমার সাথে সাথে আপনাদেরকে দূরাইতে হবে, আমি দূরাবো, আপনারা দূরাবো। ঠিক আছে, বলেন। হ্যাঁ, এখানে আমরা কি বলছিলাম, এই যে প্যারাগ্রাফের মধ্যে বুলেট আমরা দিতে পারতেছি। হ্যাঁ, একটার মধ্যে আছে যে আপনি এন্টার চিহ্নটা দিয়ে দেখেন এন্টার কয়টা কোথায় আছে। ঠিক আছে, উপরে নিচে অবশ্যই এন্টার থাকতে হবে, বুঝছেন? ও আচ্ছা, এখন দেখেন একটা জিনিস দেখেন, এটার পুরোটা ধরলাম, ধরার পরে এখানে একটা সেটিং আছে না? আপনি যদি কোনো কিছু না ধরে সেটিং করেন, মনে করেন কোনো কিছুই ধরলেন না, অথবা এই লাইনে ক্লিক করলেন, তাহলে এই এই মানে একটা প্যারাগ্রাফের যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করছেন, একটা জিনিস খেয়াল করেন, আমার এটার উপরে এন্টার আর নিচে এন্টার, এই মাঝখানে যদি যে কোনো কার্সর, এগুলো সবগুলো এই প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত না? খেয়াল করছেন? আমি যে কোনো একটা জায়গায় কার্সরটা রেখে যদি উপর রেখান থেকে, এগুলোকে বলে অ্যালাইন। ঠিক আছে, এটাকে বলে লেফট অ্যালাইন, এটাকে বলে রাইট অ্যালাইন, এটাকে সেন্টার অ্যালাইন, এটা জাস্টিফাই। জাস্টিফাই কি? বা লেফট অ্যালাইন মানে লেখাগুলো, প্যারাগ্রাফটা বাম দিক থেকে লেখা শুরু হবে। এটা যে কোনো ডিফল্ট ভাবে এমএস ওয়ার্ডে, যেহেতু ইংলিশ লেখা, ইংলিশ এবং বাংলা লেখা অ্যালাইন কোন থেকে হয়? বাম দিক থেকে হয়। আরবি লেখা হলে অ্যালাইন দিবেন যে ডান দিক থেকে। দেখেন, আমি এই প্যারাগ্রাফের যে কোনো একটা জায়গায় কার্সরটা রাখলাম, রাখার পরে আমি অ্যালাইন দিলাম, এখন কি হয়েছে? ওই যে এই প্যারাগ্রাফ, এই এন্টার থেকে এই এন্টার ধরে যতগুলো লাইন আছে সবগুলো এক প্যারাগ্রাফের অংশ, তো যার কারণে সবগুলোর অ্যালাইনটা কোথায় হয়ে গেছে? সেন্টার হয়ে গেছে। দেখেন, এখানে কোনো একটা লেখা যদি লেখেন, তাহলে মাঝখান থেকে এদিকে আসতে থাকবে, অথবা মাঝখান থেকে এদিকে যেতে থাকবে, ডানে যেতে থাকবে, কারণ এটার অ্যালাইনটা কোথায় দিচ্ছি আমি? সেন্টার। লেখাটা সেন্টার থেকে শুরু হবে। দেখেন, এখানে যদি আমি একটা এন্টার দিই, নতুন একটা প্যারাগ্রাফ লিখি, অথবা এখানে একটা, এই এন্টারের পরে একটা প্যারাগ্রাফ লিখি, ঠিক আছে, এটাকে যদি এন্টার দিই, এই অ্যালাইন যদি সেন্টার দিই, তাহলে দেখেন আমি লেখা শুরু করলে কোত্থেকে যাচ্ছে? মাঝখান থেকে দোনো দিক দিয়ে যাচ্ছে। তো ঠিক সেরকম আমি জাস্ট পুরাটা সিলেক্ট করার দরকার নাই, আপনি এভাবে পুরা প্যারাগ্রাফটা সিলেক্ট করতে হবে না। আপনি প্যারাগ্রাফের এন্টারের উভয় পাশে যেহেতু এন্টার আছে, তার মানে এটা সবগুলো লাইনে একটা প্যারাগ্রাফ। এটাকে জাস্ট আমি ধরবেন, ধরার পরে আপনি এটা জাস্ট বাম সাইডে রাইট দিলে রাইটে অ্যালাইন হবে। আর জাস্টিফাই মানে আপনার মার্জিন যতটুকু আছে ততটুকুতে লেখা সেজে যাবে, অটোমেটিক কি হবে? লেখাগুলো বাম থেকে ডান দিকে সেজে যাবে। এটা হচ্ছে যে কি? জাস্টিফাই। তারপর এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফের স্পেসিং। ঠিক আছে, এখানে দেখেন, আপনি যদি এই লাইনের মধ্যে, একটা প্যারাগ্রাফের মধ্যে, একটু খেয়াল করেন, আমি এখান থেকে এগুলো সব কেটে দিই। আমার এখানে এই প্যারাগ্রাফটাতে আমি চাচ্ছি যে লাইনগুলোকে একটু দূরে করে দিব, অথবা লাইনগুলোকে কমাই দিব, মানে স্পেসিংটা কমাই দিব। তাহলে কি করবেন? জাস্ট যে কোনো এক জায়গায় কার্সরটা রাখবেন, রাখার পর এখান থেকে স্পেসিংটাতে গিয়ে মনে করেন 1 দিলাম, তাহলে ছোট হয়ে গেছে না? আরো দেখেন 2 দিলাম, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। বাকি এই যে নিচের প্যারাগ্রাফ, এটার স্পেস চেঞ্জ হচ্ছে না, জাস্ট ওই তিনটার স্পেসিংটা চেঞ্জ হচ্ছে। বাস মনে করেন এখানে দিলাম, এইটা 2 পয়েন্ট করে দিলাম, বা এটাকে 1 পয়েন্ট করে দিলাম। এটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখবেন যে সিগনেচার দিচ্ছেন, বা কোনো জায়গায় একটার পর একটা ঠিকানা লিখতেছেন, স্পেসিংটা একটু বাড়ানো দরকার। মনে করেন আপনি একটা দরখাস্ত এই কোনো একটা ইয়া বানাচ্ছেন, এখানে নেম, ঠিক আছে, তারপর এখানে ফাদার্স নেম, তারপর মাদার্স নেম। এখানে আপনি এই যে স্পেসিং গুলো, আমি চাচ্ছি যে এই স্পেসগুলো মাঝখানে যে লেখার জায়গাটা, আমার এই লেখাটা মনে করেন এখানে ভিতরে আছে, এই প্যারাগ্রাফ দুইটার ভিতরে আছে, এখানে আছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা
আর একটু বড় করে দিব যাতে ইজি লিখতে পারে নামগুলো। তাহলে আমি কি করব, জাস্ট এই তিনটাকে ধরে আপনার স্পেসিং থেকে স্পেসটা বাড়াই দেন, 2 করে দিলেন, 3 করে দিলেন, ঠিক আছে। রিমুভ দিলে একদম নিচেরটা দিলে রিমুভ কোনো স্পেস থাকবে না, মানে স্বাভাবিক একটা স্পেস থাকবে এক ক্যারেক্টার থেকে এক ক্যারেক্টার, ঠিক আছে। অ্যাড স্পেস দিলে এই স্পেসগুলো এখানে যাবে, অথবা লাইন স্পেস অপশন থেকে যান, আপনি স্পেসিংটা কি করতে পারবেন, এখান থেকে নিজের মতো করে সেটিং করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু সেটিং করার প্রয়োজন হয় না, এখান থেকে যে কোনো একটা দিলে হয়, হয়তো 1 ইউজ করে নয়তো 2 ইউজ করে, এর বেশি দিলে তো আপনি এত বিশাল জায়গায় এটা এন্টার দিয়েও করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, ওকে দিলাম। তারপরে আরেকটা অপশন আছে উপরে, এটার কাজ কি, না এটা, এই দুইটা, এটার কাজ হচ্ছে যে এটা একটা প্যারাগ্রাফ, এগুলো তো প্রতিটা একটা একটা প্যারাগ্রাফ, কারণ এগুলোর একটা এন্টার দিছি, ঠিক আছে না, প্রতিটা একটা একটা প্যারাগ্রাফ। আপনি যদি চান যে এই প্যারাগ্রাফটাকে ডান দিকে একটু সরাবেন, মার্জিন থেকে আরো ডানে, মার্জিন তো আমরা ইউজ করছি, কিন্তু এটা আরো ডান দিকে সরবে, তাহলে এটা কেমনে করবেন, মনে করেন এইটা দিলাম, তাহলে কি হচ্ছে, পুরো প্যারাগ্রাফটা সরতেছে না। হ্যাঁ, আমি যদি এখানে দেখেন, এখানে যদি নেমের মধ্যে কার্সর রেখে যদি এটাকে সরান, তাহলে শুধু নেমটা সরবে, কেন, কারণ নেমটা একটা কি প্যারাগ্রাফ, এটা পার্সোনাল একটা প্যারাগ্রাফ, কারণ এটা এক লাইনের একটা প্যারাগ্রাফ, এটার উপরে নিচে কি আছে এন্টার আছে। আমি যদি তিনটাকে সরাতে যাই, তাহলে তিনটা ধরেন, তিনটা ধরার পরে স্পেস দেন, তাহলে এগুলো কি সরবে। বা এটাতে একটা ক্লিক করলাম, এটা বাম দিকে নিলাম, তাহলে কি হলো, স্পেসটা আবার কমে আসছে, বুঝা গেছে। তারপরে এখন আসেন, এখানে একটা বাকেট টুল আছে, এটার কাজটা কি, এটা হচ্ছে রং দিবেন। আমরা দেখেন, আমরা এগুলোতে চাইলে আমি যদি কালারের রং দিই, দেখেন এই যে এই রংটা দিলাম, এখানে আমার মনে হচ্ছে যে পুরোটা রং হয়ে গেছে না, এরকম মনে হচ্ছে না, কিন্তু আপনি এখানে স্পেসিংটা বাড়াই দেন, এই প্যারাগ্রাফের স্পেসিংটা বাড়ান, কি হয়েছে, মাঝখানে মাঝখানে খালি না। এটা এই ক্যারেক্টার থেকে যদি আপনি রং দেন, জাস্ট ক্যারেক্টার যেখানে যেখানে আছে সেখানে রং হবে, ক্যারেক্টারের বাইরে রং হবে না। আপনার কোনো কারণে প্রয়োজন হয়েছে আর কি, আপনি রং দিবেন, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্যারাগ্রাফ, এটা সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে রং দিবেন, বুঝছেন, ক্যারেক্টারের রংটা বুঝলেন, আপনি এখানে অন্য জায়গা দিয়ে হবে না, কারণ আচ্ছা এটা বলতেছি তো, দেখেন আমরা এখন যদি দেখেন, খেয়াল করেন, এখন আমি স্পেসটা বাড়াবো, আমি এই কালারটা দিছি থেকে, আপনি যদি ক্যারেক্টারে কালার দেন, দেখেন আপনি ক্যারেক্টারে কালার দিলে যদি জাস্ট একটা ক্লিক করে যদি কালার দেন, তাহলে ক্যারেক্টারটা চেঞ্জ হবে, কারণ এখানে কোনো সিলেক্ট হয় নাই, ঠিক আছে। অথবা এখান থেকে আপনি এখান থেকে কালার দেন, লাইনে কালার দেন, তাহলে কোনো কালার হয়েছে, কালার করার জন্য ক্যারেক্টারগুলোকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি প্যারাগ্রাফের জন্য পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে না, জাস্ট প্যারাগ্রাফের যে কোনো একটা জায়গায় কাজটা রাখবেন, রাখার পরে এখান থেকে কি দিবেন, একটা কালার দিবেন, পুরো প্যারাগ্রাফে কি হবে, কালারটা হয়ে যাবে। আপনি এখন এইটার স্পেসিংটা বাড়ান, তাহলে কি হবে, ওই যে মাঝখানে মাঝখানে যে স্পেস আছে স্পেসটা সহ নিয়ে কালার হবে। সুবিধা বুঝছেন, সুবিধা বুঝছেন কিনা। আপনি যদি ফন্ট কালার করেন তাহলে স্পেসিং এর ভিতরে কালারটা হবে না, আর আপনি যদি প্যারাগ্রাফের মধ্যে কালার দেন তাহলে প্যারাগ্রাফের স্পেস বাড়ুক কমুক, ওইটার ওই খালি জায়গাগুলোতেও কালার থাকবে। আর এটা কি, পাশেরটা কি, আমি মনে করেন এই প্যারাগ্রাফটাকে আমি একটা বাউন্ডারি দিব, এই প্যারাগ্রাফের চারিদিক দিয়ে একটা বাউন্ডারি, এটা একটা বক্সের ভিতরে নিয়ে আসবো, এই শুধু এই প্যারাগ্রাফটা। তাহলে এই দেখেন ফাদার নেম, মাদার নেম, এই তিনটাকে ধরলাম, আপনি জাস্ট একটাতে ক্লিক করলে একটার উপরে বাউন্ডারি হবে, দেখেন এখানে বাউন্ডারি অল দিলাম, তাহলে জাস্ট একটার উপরে বাউন্ডারি হলো না,
আমি যদি তিনটাতে বাউন্ডারি দিতে চাই, এই তিনটা ধরলাম, ধরার পরে বাউন্ডারিতে ক্লিক করে বাউন্ডারি দেখেন একটা একটা দিলে, বটম বাউন্ডারি দিলে শুধু নিচে বাউন্ডারি হবে, আর আপনি যদি টপ বাউন্ডারি দেন শুধু টপে, যদি চারিদিক দিয়ে দিতে চান তাহলে অল বাউন্ডারি দিয়ে দিবেন। তাহলে কি হচ্ছে, প্রতিটা লেখার মাঝখানে একটা বাউন্ডারি হয়ে গেছে। বুঝা গেছে? আমার এই প্যারাগ্রাফটা একটু একটু এদিকে সরাই দিছিলাম না, সেই জন্য বাউন্ডারিটা এখান থেকে শুরু হয়েছে। যদি এটাকে পিছনে করে দেন তাহলে দেখেন পুরা পেজ জুড়ে এটা কি হয়েছে, বাউন্ডারি হয়ে গেছে। ঠিক আছে? আমি যদি উপরে এই প্যারাগ্রাফটাতে বাউন্ডারি দিতে চাই, তাহলে এটা যে কোনো একটা জায়গায় কার্সর নেন, নিয়ে এখানে বাউন্ডারি থেকে যাই, বাউন্ডারি থেকে আপনি এখান থেকে একটা বাউন্ডারি দিয়ে দেন। ঠিক আছে? এটা জুম করে দেখেন, এটা একটা কিসে একটা বাউন্ডারি হয়ে গেছে। আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, দেখেন কন্ট্রোল পি যদি দেন, কন্ট্রোল পি মানে কি প্রিন্ট, প্রিন্ট ভিউতে দেখেন এটা জুম করে দেখেন কি হচ্ছে, এদিকে বাউন্ডারি আছে, এগুলোতে সবগুলোতে কি আছে, বাউন্ডারি আছে। না আচ্ছা, এই যে চিহ্নগুলো যেগুলো দেখতেছি, এগুলো তাহলে তুলে দেওয়ার জন্য কি করব, আমি এটাকে ক্লিক করে দিব। ঠিক আছে? তাহলে আমার সব চিহ্নগুলো চলে যাবে, দেখতে ফ্রেশ লাগবে লেখাটা। আর এই যে এইগুলো কি, ডান পাশে যে এগুলো আছে, এগুলো কি, এগুলো হচ্ছে যে ক্যারেক্টারের কিছু স্টাইল। এই স্টাইলগুলো আপনি নিজেও বানাতে পারবেন, অথবা এখানে কি আছে, এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। আমার এই প্যারাগ্রাফ এগুলো আছে, এগুলো এইটা এটা হচ্ছে যে সেটিং করা, বুঝছেন? শর্ট বাই, আপনি একটা জিনিসকে সাজাবেন উপরে নিচে, এ থেকে জেড পর্যন্ত সাজাবেন। এটা জাস্ট আমি যদি প্যারাগ্রাফ আকারে সাজাই তাহলে সাজবে এরকম আর কি। এই তিনটাকে দিলাম, মনে করেন এ থেকে জেড দিলাম। এখন এটাকে আপনি যদি প্যারাগ্রাফ আকারে অ্যাসেন্ডিং করেন, তাহলে ডিঅ্যাসেন্ডিং করেন, তাহলে কেমন হবে দেখেন। এটাকে ধরি, এটা কি ছিল, কন্ট্রোল জেড দি, কি ছিল, মানে ওই যে দেখেন প্যারাগ্রাফগুলো, এখানে আমি এন্টার বাটনটা দিই, এখানে প্রতিটা প্যারাগ্রাফ না, ঠিক আছে? এটাকে জাস্ট মানে সাজানোর জন্য আর কি, আমি প্যারাগ্রাফ আকারে এটাকে ডিঅ্যাসেন্ডিং করব। দেখেন এটা কি হয়, দেখেন দেখছেন লেখাগুলো সব উপরে উঠে গেছে, এক লাইনে যা আছে সব নিচে নেমে গেছে। ঠিক আছে? এগুলো করা হয় যে নাম্বারিং এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 নাম্বার দিলে এগুলোকে সিরিয়াল দেওয়ার জন্য। এই অপশনগুলো এখানে খুব কম ইউজ হয়, এগুলো এক্সেলে বেশি দরকার হয়। যেমন র্যাঙ্ক করবেন আপনি 1 থেকে 10 পর্যন্ত একটা র্যাঙ্ক করবেন, এটা সিলেক্ট করে 1 থেকে 10 মানে আপ কি বলে যে লো টু হাই, হাই টু লো দিয়ে দিলে অটো এটা অ্যাসেন্ডিং হয়ে যায়। মনে করেন আমি এখানে একটা লেখা লিখিত এ দিলাম, সি দিলাম, এফ দিলাম, কে দিলাম, এল দিলাম। ঠিক আছে? এগুলোকে আমি ধরি, এগুলোকে আমি যদি অ্যাসেন্ডিং করি এখান থেকে, না দাঁড়ান, আচ্ছা উল্টা পাল্টা তো লিখি নেই, প্রথমে এল দিলাম তো, তারপরে এ দিই।
বুঝছেন? এটা ডিসঅ্যাসেন্ডিং মানে উপর থেকে নিচে হয়ে আসছে। আর যদি অ্যাসেন্ডিং দিই তাহলে এ থেকে সিরিয়ালি, বুঝতে পারছেন? সিকোয়েন্স অনুসারে, একটা সিকোয়েন্স অনুসারে এটা সেজে যাবে অটো। 1 2 দিয়ে হবে, যেমন দেখেন আমি এখানে 2 দিলাম, না সরি উপরে 8 দিলাম, মনে করেন 5 দিলাম, 3, এখানে আবার 9 দিলাম, 10 দিলাম। তাহলে এগুলো দেখেন কি হয়, আমি এটাকে ধরলাম, সাজাইলাম অ্যাসেন্ডিং দিই, তাহলে কি হয়েছে? উল্টো হয়ে গেছে না? 3 5 8 9 10, বুঝা গেছে? তাহলে সাজাইলাম। এখন এই যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি, এগুলো কি, এই যে এখানে এটা হচ্ছে স্টাইল। স্টাইল আপনি নিজের মতো স্টাইল বানাতে পারবেন, ঠিক আছে? এখান থেকে স্টাইল অপশনে গিয়ে আপনি এই স্টাইলের লেখাগুলো এরকম, মানে আমরা মনে করেন একটা জিনিসকে আমি একটা প্যারাগ্রাফ লিখবো, হ্যাঁ, এটার উপরেরটা মনে করেন আমি বোল্ড ইউজ করব, এরপরটা ইটালিক ইউজ করব, এরপরটা নর্মাল ইউজ করব। এগুলো আমরা নিজেরা কিন্তু এই স্টাইলগুলো করি। মনে করেন এই লাইনটা বাঁকা দিলাম, তারপর লাইনটা সোজা দিলাম, তারপর লাইন কালার দিলাম, এগুলো এক একটা স্টাইল না? এগুলো এখানে ডিফল্ট কিছু স্টাইল আছে, দেখেন এখানে কিছু এই ধরনের কিছু স্টাইল আছে, কতগুলোর প্রথম অক্ষর কালার করা, হ্যাঁ, এই ধরনের কিছু ডিফল্ট স্টাইল আছে। এগুলো তেমন ইউজ হয় না, কারণ আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের মতো আমরা স্টাইল তৈরি করি। আচ্ছা, এখানে সবচেয়ে মজার একটা বিষয় আছে, এখানে ফরম্যাট প্রিন্টার, ঠিক আছে? এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে এই প্যারাগ্রাফের মধ্যে এই ধরনের একটা সেটিং আছে না, ঠিক আছে? আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, খেয়াল করেন আমি ফরম্যাট প্রিন্টারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই প্যারাগ্রাফের উপর আমি এটা পেস্ট করলাম, তাহলে কি হয়েছে? ওই এই সেটিংটা এখানে চলে আসছে না? অথবা এখানে বক্স আছে, এই ফরম্যাটটা আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানের উপর দিয়ে দিলাম, তাহলে দেখছেন কি হয়েছে? ওইটা দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ ছিল, ওগুলোর উপরে স্টাইলটা কি হয়েছে? পুরোপুরি পেস্ট হয়ে গেছে। লেখাগুলো না, জাস্ট স্টাইলটা। লেখা এইদিকে লেখাগুলো যদি লাল থাকতো, মনে করেন এই প্যারাগ্রাফের লেখা যেগুলো আছে, এই প্যারাগ্রাফের লেখা যেগুলো আছে এগুলো লাল অথবা সাদা, ঠিক আছে? আমি এখানের উপর কার্সর রেখে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, তারপরে এই প্যারাগ্রাফটাকে আমি কালার দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? সব চেঞ্জ হয়ে গেছে না? লেখা কিন্তু চেঞ্জ হয় নাই, লেখা চেঞ্জ হয় নাই, শুধু কি চেঞ্জ হয়েছে? ফন্টের মানে প্যারাগ্রাফের স্টাইলটা, পুরো স্টাইলটা চেঞ্জ হয়ে এখানে বসে গেছে। এটা শুধু প্যারাগ্রাফ বলে কথা না, ক্যারেক্টারও হবে। যেমন এই ইমেল লেখাটা মনে করেন কি মোটা, এগুলো সব চিকন না, ঠিক আছে? এই ফন্টটা ফরম্যাট প্রিন্টারে দিলাম, দিয়ে সবগুলোর উপরে দিয়ে দিলাম, দেখেন সবগুলো কি হয়ে গেছে? বোল্ড হয়ে গেছে। অথবা মনে করেন ওপেনিং মেল, এটাকে আমি ক্যাপস লক করি, আপার কেস। এখন আমি চাচ্ছি যে এই সবগুলোকে কি করব? আপার কেস করব। আপনি জাস্ট এটা সিলেক্ট করেন, অথবা এই প্যারাগ্রাফের ভিতরে ফরম্যাট প্রিন্টারে যান, এগুলো সবগুলোকে ক্লিক করে দেন, তাহলে দেখেন সব আপার কেস হয়ে গেছে এবং এটার মধ্যে স্টাইল হয়ে গেছে। বুঝা গেছে? তারপরে এদিকে কোনা দিয়ে একটা অপশন আছে, এটা কি? ফাইন্ড। ফাইন্ড এটা আপনি শর্টকাট আনতে পারবেন কি দিয়ে? কন্ট্রোল F। এটাও খুব দরকারি একটা টুলস। আপনার এখানে মনে করেন বুক যত লেখা আছে, মনে করেন আমার এখানে একটা লেখা খুঁজি প্রসেস, এই ধরনের প্রসেস যত লেখা আছে সবগুলোকে আমি কি করব? অন্য একটা লেখাতে কনভার্ট করব। অনেকের নাম ভুল হয় না, রহিমের জায়গায় করিম চলে আসে, কারণ একটা দলিল লিখতেছে, দলিলের সব জায়গায় রহিমের জায়গায় করিম হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে ওই দলিলের থেকে রহিম নামটা বাদ দিয়ে করিম করে দিবেন, বুঝছেন? তাহলে দেখেন এই প্রসেস, আপনি ফাইন্ড চেঞ্জের মধ্যে প্রসেস কথাটা লিখবেন PROCESS, তাহলে দেখেন প্রসেস কথাটা কোথায় কোথায় আছে, সব হাইলাইট হয়ে গেছে কিনা? হাইলাইট হয়েছে। এখানে কয়টা? একটা দুইটা, যা যা আসছে, একটা দুইটা তিনটা চারটা। এই পুরো ডকুমেন্টের মধ্যে কয়টা প্রসেস আছে? চারটা। আপনি চাচ্ছেন যে এগুলোকে কি করবেন? চেঞ্জ করবেন,
বা রিপ্লেস করবেন, তখন কোথায় যাবেন? এই যে বামে একটা তীর চিহ্ন আছে না ছোট, এখানের মধ্যে এই যে এখানে রিপ্লেস সিলেক্ট এই অপশনগুলো এখানেও আছে। আমি রিপ্লেস করব, আমি এই লেখাগুলোকে আপনি আবার গ্রাফিক্স দিতে পারবেন, মানে এগুলোকে সাইন করতে পারবেন, এগুলোতে আবার টেবল দিতে পারবেন। মানে ওই প্রসেস লেখাগুলো কি হবে, কন্ট্রোল এফ দিলাম, প্রসেস লিখলাম, এটাকে মনে করেন আমি গ্রাফিক, না এটা হবে না, না আমি প্রসেসটা লিখি, ঠিক আছে। এটাকে আমি রিপ্লেস করব, মনে করেন এই রিপ্লেসে যাবেন, রিপ্লেসে যাওয়ার পরে কি আসবে, ফাইন্ড কি করছি, এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা ফাইন্ড, একটা রিপ্লেস, একটা গো টু। এখানে ফাইন্ড আমি কি করছি, প্রসেসকে, এটাকে রিপ্লেস করব কি নাম দিয়ে, অন্য একটা নাম দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। মনে করেন এখানে কি দিলাম, বুঝি নেই না, ক্লিক করতে হবে না, এটা ব্লু হয়ে আছে না, এটা লিখলে হয়ে যাবে, এটা ক্লিক, মনে করেন ডি 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 দিলাম, সব ডি, অথবা ক্যালকুলেট দিব প্রসেসের জায়গায়, ঠিক আছে। একটু লিখলাম, লিখে আপনি রিপ্লেস যদি একবার দেন তাহলে শুধু একটার উপর রিপ্লেস হবে, বুঝছেন। আর আপনি যদি রিপ্লেস অল দেন, এখানে কি লেখা আসছে দেখেন, ওয়ার্ড হ্যাজ কমপ্লিট সার্চ অফ ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড জিরো রিপ্লেস। বুঝি নেই, ঠিক আছে। তো আমি কি লিখছি যে এখানে ফাইন্ডে কি লিখছিলাম, না ওইটা স্যার, কিন্তু এখানে ওইটা নিচের ঘরে তো, ও আচ্ছা আচ্ছা, নিচে নিচে এখানে কি লিখবেন, ক্যালকুলেট। আমি এদিকে রিপ্লেস সিলেক্ট করছি যে মনে করছি এখানে কাজটা হয়ে যাচ্ছে, রিপ্লেস অল দেন, এখন কি 4টা রিপ্লেসমেন্ট দেখাচ্ছে, 4টা রিপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে। এই কাজটা কিন্তু খুব দরকারি, এটা লাগে। এখন আপনি আবার চাচ্ছেন যে ক্যালকুলেট লেখাগুলোকে আবার রিপ্লেস করবেন, সেম আপনি আবার কন্ট্রোল এখান থেকে ক্যালকুলেট লিখে দেন, ঠিক আছে। রিপ্লেসে যান, এখানে কি লিখবেন, এই 4টা দেখছেন, ওকে। তাহলে আবার আমি আগের মতো ফিরে পেয়েছি। আচ্ছা, হোম বাটন নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা? কালকে যে শিখেন না এমন কি কি শিখছেন? আচ্ছা যাই হোক, শিখছেন এটা, বাংলাদেশ স্যার, মানে এটা বাংলাদেশ লেখা স্যার, আমি দ্বিতীয়বার বাংলাদেশ লেখবো না, ট্যাগ করবো না, আমি এটাকে নিয়ে যাবো সেকেন্ডবার। পেস্ট করে তো নিয়ে যাওয়া যায়। কপি করে রাখেন, আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা? এতটুকু বুঝলে হবে। আমরা আরেকটা কথা শিখে নেন, যে আমরা এই পেজটা নিলাম, নেওয়ার পরে মনে করেন এই পেজটা একটা কাজ করছি, আমি কাজ করার পরে এটাকে আমি সেভ করব। কারণ সেভ করার সময় কিছু ব্যাপার স্যাপার আছে। ফাইল থেকে আমি যদি সেভ এসে দিই, প্রথম অবস্থায় সেভ এস লাগে না, তারপরেও সেভ এস যদি দিই, দেখেন এখানে আমাকে একটা টুল দেখাচ্ছে না, এখানে আমি প্রথম কাজ হচ্ছে যে আমি কোন জায়গায় সিলেক্ট করব, কোন জায়গায় সেভ করব এটা সিলেক্ট করতে হবে। মনে করেন আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে আমি একটা ইয়া দিলাম, এখন আপনার এখানে উপরে নামটা দিবেন, আপনার নাম দিলাম মনে করেন। এখন এখানের মধ্যে কিছু ফরম্যাট আছে, ওয়ার্ড ডকুমেন্ট ডিওসি এক্স, আর একটা কি আছে শুধু ডিওসি, এই দুটার মধ্যে পার্থক্য কি? ডিওসি এক্স হচ্ছে যে যেটা আপগ্রেড উইন্ডোজ 10 এরটা,
কিন্তু যেই কম্পিউটারে উইন্ডোজ 10 দেওয়া নাই, অফিস 10 দেওয়া নাই, সেই কম্পিউটারকে আপনি ডকএক্স দিছেন, ওর 2003-এ বা 2007-এ এটা অন হবে না। ঠিক আছে, তার জন্য আপনাকে এখানে 2003 করে, এই যে 97 থেকে 2003, ঠিক আছে, কি লেখা আছে, ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্ট .doc, মানে DOC এর পর একটা এক্স থাকলে বুঝবেন যে এটা হচ্ছে আপগ্রেড, আর শুধু DOC থাকলে এটা হচ্ছে যে আগের। বুঝা গেছে? আর MS ওয়ার্ডে আচ্ছা মনে করেন আমি ডকএক্স দিয়ে এটাকে সেভ দিলাম, ওকে। তারপরে MS ওয়ার্ডে একটা বাড়তি সুবিধা আছে, এখানে কি করতে পারবেন, PDF করতে পারবেন, সেভ এস থেকেই PDF করতে পারবেন। একটা ফাইলকে আপনি PDF আকারে সেভ দিতে পারবেন। দেখেন আমি PDF দিলাম, ওই সেভ নামের সেভ দিলাম, না এই দেখছেন এটা কি ফাইল, এটা কি হয়ে গেছে, এখন MS ওয়ার্ড থেকে PDF এ কনভার্ট হয়ে গেছে। আচ্ছা আপনাদের ওইখানে যদি ওই লেভেলে যদি দেখেন যে ভিডিও সেভ এসটা নাই, বুঝছেন, কারণ ওইখানে উইন্ডোজ 10 না মনে হয়, অফিস 10 ওইটা অফিস 10 না, তো ওইখানে আপনি যদি না পান, একটা সফটওয়্যার আছে যেটা ফক্সিট রিডার। কোন সফটওয়্যার? কন্ট্রোল প্যানেলে যান, এখানে একটা সফটওয়্যার আছে যেটার নাম ফক্সিট রিডার। এই যে কি আছে, ফক্সিট রিডার। এই সফটওয়্যারটা যদি সেট আপ দেন, তাহলে কন্ট্রোল এখান থেকে প্রিন্ট করবেন ফাইলটাকে, কন্ট্রোল পি দিবেন, পি দেওয়ার পরে এখানে কি আছে, এই লেখাটা এখানে চলে আসবে। হয়তো মাইক্রোসফট PDF প্রিন্ট, এটা কিন্তু অফিস 7-এ নাই। এই কথাটা কি, অফিস 7-এ নাই, না থাকার কারণে এটাকে মাইক্রোসফটে PDF করতে পারে না। ঠিক আছে, আপনি যদি ফক্সিট রিডার দেন তাহলে ফক্সিট রিডার প্রিন্ট দিবেন, ফক্সিট রিডার PDF প্রিন্টার, বুঝছেন। এটা দিলে দেখেন এই ফাইলটাকে এতটুকুতে প্রিন্ট দেন, এটা PDF আকারে কি হবে, ডেস্কটপে দেন। আমি আরেকটা 1 দিলাম নামে, তাহলে কি সেম হলো না? অফিস যদি 7 ইউজ করেন, তারা PDF করতে হলে এইভাবে করতে হবে। আর যদি আপনারা অফিস 10 ইউজ করেন, তাহলে সরাসরি সেভ এস থেকে কি PDF দিতে পারবেন। তবে এটার একটা সুবিধা আছে, এই যে PDF এভাবে প্রিন্ট আকারে PDF করার একটা সুবিধা আছে। সুবিধা কি, আমার এখানে 2টা পেজ আছে, আমি চাচ্ছি যে একটা পেজ PDF বানাবো, আর একটাকে বানাবো না। মানে মনে করেন এখানে 2টা পেজ, আমি চাচ্ছি 1 নম্বর পেজটা PDF হবে, 2 নম্বর পেজটা হওয়ার দরকার নাই। তাহলে কিভাবে করবেন, কন্ট্রোল পি দিবেন, এখান থেকে প্রিন্টে যাবেন, এখানে কপি 1 তো পেজ লিখে দিবেন 1, তাহলে শুধু 1 নম্বর পেজ যেটা, ওইটাই খালি মানে PDF হবে। এতটুকুতে প্রিন্ট দেন, প্রিন্ট দিয়ে মনে করেন এটা আরেকটা নামে সেভ করি। এখন দেখেন কয় পৃষ্ঠা হয়েছে, 1 পৃষ্ঠা, পুরো পেজটা কি হয় নাই, PDF হয় না। তাহলে সুবিধা দুটোটাতেই আছে। আপনি সেভ এস দিয়ে যদি PDF করেন, তাহলে পুরো ডকুমেন্টটাই কি হয়ে যাবে, PDF হয়ে যাবে। আর প্রিন্ট দিয়ে যদি করেন, ইন্ডিভিজুয়াল পেজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন কোন পেজটা আপনি PDF করবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুতে শুনেন, MS ওয়ার্ডে হোম বাটনের বাইরে তেমন কোনো ইউজ নাই, খুব কম, সেজন্য আমরা হোম বাটনটা ডাবল করে করাইছি। বুঝতে পারছেন কিনা? MS ওয়ার্ডের সব কাজই হোম বাটনে, কারণ এই লেখালেখির কাজ তো, বা এটা ডকুমেন্টের কাজ, ডকুমেন্টের যত ধরনের কাজ আছে সবই হোম বাটনের কাজ। আর এখানে বাড়তি কিছু কাজ এদিকে আছে, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো দেখাবো আমরা। এই 3টা আর কি, আর কোনো এগুলো লাগে না। ঠিক আছে।